আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইয়েমেনের হাউসিদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল স্থাপনায় যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা। জানিয়ে দেব পুতিন ও জেলেনস্কির সঙ্গে আলোচনার কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। এরপরে জানিয়ে দেব মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে ফিলিস্তিনিদের মামলা। এছাড়া রয়েছে রাশিয়া $250 মিলিয়ন পাচার করেছে আসাদ সরকার। সর্বশেষ জানিয়ে দেব গোলান ইস্যুতে ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করল সিরিয়ার বিদ্রোহী প্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইয়েমেনে হাউসিদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা। মার্কিন বাহিনী সোমবার ইয়েমেনের হাউসি বিদ্রোহীদের কমান্ড অ্যান্ড নিয়ন্ত্রণ স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনের বিদ্রোহীরা সমন্বিত আক্রমণ চালানোর জন্য এসব স্থাপনা ব্যবহার করে আসছেন। মার্কিন সামরিক বাহিনীর এই তথ্য জানিয়েছেন মঙ্গলবার ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছেন। হাউসি বিদ্রোহীরা 2023 সালের নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে জাহাজে হামলা চালিয়ে আসছেন। গাজায় ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী যুদ্ধের প্রতিশোধ নিতে একাধিক দেশের উগ্রবাদী গোষ্ঠীগুলো যৌথভাবে মার্কিন নৌবাহিনী এবং বাণিজ্যিক জাহাজগুলোকে টার্গেট করে হামলা চালিয়ে আসছে। এদিকে ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে বলছে, মার্কিন ও তাদের জোটকর্মীদের এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে হাউসিদের হামলা থেকে রক্ষায় চলমান প্রতিশ্রুতির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। ইয়েমেনের বিদ্রোহীরা বলছে, গাজায় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জকে হুমকিতে রাখার জন্য একটি প্রধান শিপিং লেনকে টার্গেট করে এসব হামলা চালানো হয়েছে। এদিকে পুতিন ও জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত থাকতে হবে, যাতে করে প্রায় 3 বছর ধরে চলা যুদ্ধ শেষ করা যায়। ফ্লোরিডায় মার-এ-লাগো ক্লাবে পাম বিচে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পুতিন ও জেলেনস্কির সঙ্গে কথা বলবেন যুদ্ধ শেষ করার ব্যাপারে। এই সংঘাতের কারণে যে ধ্বংসযজ্ঞ হচ্ছে তা আমাকে যথেষ্ট বিরক্ত করছে। এ সময় ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ইউক্রেনকে রাশিয়ার কাছে কিছু এলাকা দিতে হবে যুদ্ধের সমাধানের জন্য। এই সময় ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ইউক্রেনকে রাশিয়ার কাছে কিছু এলাকা দিতে হবে কিনা যুদ্ধের সমাধানে। তিনি এর সরাসরি কোনো উত্তর দেননি। ট্রাম্প বলেছেন, যেসব অঞ্চলের উপর বিরোধ রয়েছে সেগুলো অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেগুলো পুনর্নির্মাণের 1 শতাব্দী সময় লাগবে। কিছু শহর রয়েছে যেখানে একটি ভবনও দাঁড়িয়ে নেই, সবকিছুই ধ্বংসপ্রাপ্ত। তিনি আরও বলেছেন, তাকে কিছু যুদ্ধক্ষেত্রের ছবি দেখানো হয়েছে যেখানে লাশ পড়েছিল, যা তাকে 1861 থেকে 1865 সালের আমেরিকান গৃহযুদ্ধের কিছু ভয়াবহ ছবির কথা মনে করিয়ে দিয়েছেন। তিনি এত দ্রুত যুদ্ধ শেষ করতে চান, কিন্তু এই বিষয়ে বিস্তারিত বলতে তিনি খুব সতর্ক। গত সপ্তাহে টাইম ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তার একটি ভালো পরিকল্পনা রয়েছে, কিন্তু সেটা যদি এখন প্রকাশ করেন তবে এটি অকার্যকর হয়ে যাবে। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে ফিলিস্তিনিদের মামলা। ইসরায়েলের সামরিক বাহিনীকে সহায়তা দেওয়া কমাতে বা অভিযুক্ত ইউনিটের সামরিক সহায়তা বন্ধ করতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে মামলা করেছেন 5 জন ফিলিস্তিনি। গাজা উপত্যকায় চরম মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও করেন তারা। যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় মঙ্গলবার এই মামলাটি করা হয়েছে। গাজা উপত্যকার অধিকৃত পশ্চিম তীর এবং যুক্তরাষ্ট্রে বসবাসকারী 5 ফিলিস্তিনি এই মামলাটি দায়ের করেছেন। যুক্তরাষ্ট্রের গত শতকের 90-এর দশকে লেহি আইনের আওতায় এই মামলাটি করা হয়েছে। বিচার বহির্ভূত হত্যা এবং নির্যাতনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। মামলায় অভিযোগে এই 5 ফিলিস্তিনি বলেছেন, লেহি আইন পররাষ্ট্র দপ্তর চাইলে প্রয়োগ করতে পারত, কিন্তু তা করতে ব্যর্থ হয়েছে। 2023 সালের 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু করার পর থেকে নজিরবিহীনভাবে ইসরায়েলের মানবাধিকার চরম লঙ্ঘন হয়েছে এবং এটা যেভাবে বেড়েছে তা ভয়ঙ্কর। 5 জন বাদীর মধ্যে একজন গাজার বসবাসকারী, তিনি পেশায় শিক্ষক। তার ছদ্মনাম আমাল গাজা।
ওই নারী এক বিবৃতিতে জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিনি এখন পর্যন্ত 7 বার বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলি হামলায় তার পরিবারের 20 সদস্য নিহত হয়েছেন। তিনি বলেছেন, আমার দুঃখ কষ্ট, আমার পরিবারের অকল্পনীয় ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমবে যদি যুক্তরাষ্ট্র চরম মানবাধিকার লঙ্ঘনকারী ইসরায়েলের ইউনিটগুলোর কাছে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করে দেয়। এ বিষয়ে জানতে আল জাজিরার পক্ষ থেকে যোগাযোগ করা হলে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে যে তারা বিচারাধীন মামলা নিয়ে কোনো মন্তব্য করে না। এদিকে রাশিয়া $250 মিলিয়ন পাচার করেছে আসাদ সরকার। সিরিয়ার ক্ষমতাচ্যুত আসাদ সরকার রাশিয়ায় প্রায় $250 মিলিয়ন পাচার করেছে। এই অর্থ রাশিয়ায় পাচার করা হয়েছে 2018 থেকে 19 সালের মধ্যে। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, পুরো নগদ অর্থ ডলার এবং ইউরোর নোটে চলে যায় রাশিয়ায়। সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক থেকে মস্কোর ভনুকভ বিমানবন্দরে এই চালান পাঠানো হয়েছিল। পশ্চিমা নিষেধাজ্ঞার অধীনে থাকা রাশিয়ার ব্যাংকগুলোতে এই অর্থ জমা করা হয়েছিল। রাশিয়া সিরিয়ার জন্য একটি আর্থিক লাইফলাইন গড়ে উঠেছিল, যাকে একসময় মারাত্মক বৈদেশিক মুদ্রার ঘাটতির মুখে পড়তে হয়েছিল। অনেকদিন ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলতে থাকায় পশ্চিমা নিষেধাজ্ঞা সিরিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার কারণে এই নগদ অর্থ স্থানান্তর করতে হয় মস্কোতে। এদিকে নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্স সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডেভিড শিলকার বলেছেন, আসাদ সরকারকে এই সময় বিদেশে অর্থ পাচার করতে হয়েছে, যা একটি নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে হয়েছে, যাতে তারা অর্থের প্রয়োজনে সময়ের সদ্ব্যবহার করতে পারেন। দীর্ঘকাল ধরে আসাদ সরকার বিদেশে অর্থ স্থানান্তরের এই কাজটি করে আসছেন। সিরিয়ার লিগ্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের একজন সিনিয়র গবেষক ইয়াদ হামিদ নিশ্চিত করেছেন যে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে আসাদ সরকারের জরুরি তহবিল হিসেবে ভূমিকা রেখেছে রাশিয়া, যার মধ্য দিয়ে সিরিয়ার বাইরে আসাদের পরিবারের সম্পদ ক্রমেই বাড়ছিল। একই সঙ্গে সিরিয়ার অর্থনীতি বিধ্বস্ত হয়ে পড়েছিল। আসাদের পরিবার, বিশেষ করে ফার্স্ট লেডি আসমা আল আসাদ, দেশের অর্থনীতির মূল অংশগুলোকে নিয়ন্ত্রণ করতেন, যার মাধ্যমে মাদক পাচার এবং জ্বালানি চোরাচালানের মতো কর্মকাণ্ড ছিল। এদিকে গোলান ইস্যুতে ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করল সিরিয়ার বিদ্রোহী প্রধান। সিরিয়ার অধিকৃত গোলান মালভূমিতে জনসংখ্যা দ্বিগুণ করতে $1,10,00,000 পরিকল্পনা রূপায়ণ করতে যাচ্ছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস থেকে এই পরিকল্পনার ঘোষণা দেওয়া হয়েছে। এই ইস্যুতে ইসরায়েলকে সতর্ক করেছেন সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরি আল শামের প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নেতানিয়াহুর অফিসের ঘোষণায় বলা হয়েছে, সিরিয়ার নতুন ফ্রন্টের মোকাবেলায় এই প্রকল্প অনুমোদন করছে সরকার। গোলান মালভূমি এলাকাকে শক্তিশালী করার অর্থ হল ইসরায়েলকে শক্তিশালী করা। 1967 সালে ইসরায়েল গোলান মালভূমি দখল করে নেয়। এরপর 1981 সালে তা ইসরায়েলের সঙ্গে একীভূত করা হয়। কিন্তু আন্তর্জাতিক আইনে গোলান মালভূমি সিরিয়ার অঞ্চল হিসেবে স্বীকৃত। বর্তমানে 50,000-এরও বেশি মানুষ এই পাথুরে মালভূমির এলাকায় বসবাস করেন। তাদের মধ্যে অর্ধেক ইসরায়েলি নাগরিক। সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর ইসরায়েল সিরিয়ার দিকে বাফার জোনে সেনার সংখ্যা অনেকটাই বাড়িয়েছে। এই অবস্থায় সিরিয়ার এইচটিএস প্রধান আবু মোহাম্মদ আল জোলানি বলেছেন, দীর্ঘদিন ধরে সংঘাত চলার কারণে সিরিয়া বিধ্বস্ত। বর্তমানে নতুন করে আর কোনো আঘাত সহ্য করার ক্ষমতা রাখে না। এজন্য এই মুহূর্তে তিনি দেশ পুনর্গঠন এবং স্থিতিশীলতা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তবে তিনি ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, অপরিকল্পিত সামরিক অভিযান কারোর জন্য লাভজনক হবে না।